গতকালকে থেকে সকলে জানতে চাইছেন যে ডকুমেন্ট কার ক্ষেত্রে কি দেবেন। এটা নিয়ে ভিডিও করার ইচ্ছা সত্যি ছিল না। এখন সকলে যেহেতু জিজ্ঞেস করছেন তার জন্য আমি একটা লিস্ট করে দিচ্ছি। লিস্টটা ফলো করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রথমেই যে বিষয়টা এখানে খেয়াল করবেন, এসওপি যেটা দিয়েছে, এসওপিতে কিন্তু পুরো বিষয়টা একদম ক্লিয়ার করে বলা আছে। SOP for submission and verification of appointment data furnished by school. প্রথমে কি বলেছে, HOI shall collect the following document from each teacher of the school presently working. অবশ্যই আপনি বর্তমানে যেখানে চাকরি করেন সেখানেই আপনি ডকুমেন্টগুলো জমা দেবেন এবং সেটাকে 25/2 এর মধ্যে সাবমিট করবে। কপি অফ লাস্ট SSC রেকমেন্ডেশন লেটার, এইটাকেই অনেকে গুলিয়ে ফেলছেন। কপি অফ লাস্ট ইফ মোর দ্যান ওয়ান, দ্যাট ইজ লেটেস্ট। যেখানে আপনি ওয়েবসাইটে কাজ করবেন দেখবেন ওখানে লেটেস্ট বিষয়টা বলা আছে, আমি দেখাচ্ছি সেটা পরে। লাস্ট SSC রেকমেন্ডেশন লেটার ফর অ্যাপয়েন্টমেন্ট, ভালো করে এই জায়গাটি দেখুন, বলেছে নট ট্রান্সফার রেকমেন্ডেশন লেটার। ট্রান্সফার রেকমেন্ডেশন লেটারকে ক্যালকুলেট করবেন না। কপি অফ অ্যাপ্রুভাল মেমো ফর প্রেজেন্ট পোস্টিং, ম্যান্ডেটরি ইফ এ নন SSC ক্যান্ডিডেট। যারা MC দিয়ে রিক্রুট হয়েছিল তাদের জন্য অবশ্যই অ্যাপ্রুভাল মেমোটা লাগবে এবং অ্যাপ্রুভাল মেমোটা সবার ক্ষেত্রে লেটেস্ট যে স্কুলে আছেন সেটাই দেবেন। যদিও যারা SSC জয়েনিং, আমি পুরো প্রসেস একটা কমপ্লিট করে দেখেছি একটা স্কুলের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল মেমো বসানোর প্রয়োজন পড়ছে না, বাট হার্ড কপিতে দিতে বলে যে লেটেস্ট স্কুলেরটা দেবেন। কপি অফ ডকুমেন্ট শোয়িং অথরাইজেশন ফর অ্যাপয়েন্টমেন্ট, এরকম ডকুমেন্ট যদি কিছু থেকে থাকে, such as panel approval memo or any other collateral evidence or court order in case of approval in compliance of court order through where there is no provision need in the portal for entry of such document. এগুলো এন্ট্রি করার কোনো জায়গা নেই, থাকলে দেবেন। এবারে তারপরে যেটা আছে সেটা HOI এর কাজ। এখানে মূল প্রশ্ন হচ্ছে যে আপনি কোন ট্রান্সফার কোন রেকমেন্ডেশনটা দেবেন। দেখুন, কয়েকটা জায়গা ভালো করে বুঝতে হবে। আমি বেশ কিছু জিনিস বলে দিচ্ছি। আমরা যারা ট্রান্সফার নিয়েছি, সব থেকে বেশি কনফিউজ হচ্ছে আমরা তারা যারা ট্রান্সফার নিয়েছি। ট্রান্সফারের সময়তে প্রথমে SSC একটা রেকমেন্ডেশন দিয়েছে, তার বেসিসে WBBSC ট্রান্সফার অর্ডার ইস্যু করেছে। এক্ষেত্রে কিন্তু WBBSC কোনো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেনি, যেটা ইস্যু করছে এটাকে বলে ট্রান্সফার অর্ডার। দিস ইজ নট দ্য অ্যাপয়েন্টমেন্ট। এটা হলো মোটামুটি ঘটেছে যারা জেনারেল ট্রান্সফার নিয়েছে তাদের ক্ষেত্রে এবং উচ্চশ্রী যারা নিয়েছে তাদের ক্ষেত্রে। আমি ইউটি লিখে ছেড়ে দিলাম। আর এক ধরনের কেস আছে যারা মিউচুয়াল ট্রান্সফার নিয়েছে। এই ঘটনাটা আমার নিজের ক্ষেত্রে, আমি 2015-তে মিউচুয়াল ট্রান্সফার নিই। আমাদের ক্ষেত্রে কিন্তু WBBSC, এই WBSSC, WBCSSC সম্ভবত ওরা সেন্ট্রাল SSC থেকেই হয়েছিল, এরা কিন্তু একটা রেকমেন্ডেশন দিয়েছে, বাট তাতে কিন্তু দুজনের নাম আছে। ওটা কিন্তু স্পেসিফিক কোনো একজন ব্যক্তির রেকমেন্ডেশন নয়। আমাদের সকলের ক্ষেত্রেও কিন্তু প্রথম জয়েনিং এরটাই ধরা হবে যদি না আমরা পরবর্তীতে কোনো পরীক্ষা দিয়ে থাকি। এটা ভালো করে বুঝুন। এবং কোথাও এই ট্রান্সফারের যে রেকমেন্ডেশন মেমো, এটাকে ধরতে নিষেধ করছে, এটাকে ধরা যাবে না। আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য, অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট। এবার ঘটনাটা কিরকম ঘটতে পারে, কেউ 2011-তে চাকরি পেয়েছিল, 2016-তে আবার পরীক্ষা দিয়েছিল। মনে রাখবেন, 2016-তে যারা পরীক্ষা দিয়েছিল তারা প্রথমে কিন্তু অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল এবং 16টাতে তারা আবার জয়েন করেছে। সেক্ষেত্রে কিন্তু 16টাতে তাদের রেকমেন্ড করেছে SSC এবং বোর্ড অ্যাপয়েন্টমেন্ট, তাদের ক্ষেত্রে পুরোটাই কিন্তু 16টা ধরবেন, 11টা ধরবেন না। কেউ 2008-এ বা 2009-এ যে পরীক্ষা হয়েছে সেখানে পাস গ্রাজুয়েটে চাকরি করতো, পাস স্কেলে চাকরি করতো, পরে হয়তো 2011-তে গিয়ে অনার্স PG স্কেলে গিয়েছে, 2011টা ধরবেন, 2008-এরটা নয়।
বাট অ্যাপ্রুভাল সবার ক্ষেত্রে লেটেস্ট স্কুলেরটা ধরবেন। এবার আমি একটা লিস্ট করে দিচ্ছি, যদি লিস্টটাকে খেয়াল করেন তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, ধরুন ইনিশিয়াল, মিডিল, ফাইনাল, তিনটে স্টেজ করে দিচ্ছি। ধরুন একজন প্রথমে 2008 জয়েনিং, 2008-এ তার জয়েনিং কোনো একটা স্কুলে, মিডিলে সে 2011-তে জয়েনিং কোনো একটা স্কুলে, পরে 2013-তে জয়েনিং কোনো একটা স্কুলে। সবগুলোই কিন্তু এক্সাম দিয়ে, সবগুলোই কিন্তু এক্সাম দিয়ে, সবগুলোই সে পরীক্ষা দিয়েছে। এর ক্ষেত্রে আপনি 2013 ডকুমেন্টটিকে আপলোড করবেন, মানে মেমো নাম্বার 2013 আপলোড হবে। বোঝা গেল? কারণ এইটা লেটেস্ট। এবারে 2008-এ জয়েনিং, এক্সাম দিয়ে, 2011-তে আবার জয়েনিং, এক্সাম দিয়ে, 2016-তে ইউটি লিখে দিচ্ছি, উৎসশ্রী ট্রান্সফার। ওকে, 2011-র এটাকে আপলোড করবেন, এটা তার লেটেস্ট, ট্রান্সফার কনসিডার হবে না। ওকে, এবার ধরুন বিভিন্ন গ্রাউন্ডে আপনি বিভিন্নবার ট্রান্সফার হয়েছেন, বিভিন্ন গ্রাউন্ডে। 1990-এ আপনার এমসি জয়েনিং, 1999-এ আপনি আবার এক্সাম দিয়েছেন, এক্সাম দিয়ে জয়েন করেছেন, 2012-তে মিউচুয়াল ট্রান্সফার নিয়েছেন। আপনার 1999-এ এক্সাম দিয়ে যেটা, এটা হচ্ছে লেটেস্ট, আপলোড করবেন এটাকে, আপলোড করবেন এটাকে। আশা করি এইগুলোর মধ্যে আপনারা যাবতীয় কেসগুলো পেয়ে যাবেন, অসুবিধা হওয়ার কথা নয়। এবার দেখা যাচ্ছে 1990 এমসি জয়েনিং, তারপর আপনি পরীক্ষা দেননি, তাহলে এমসির জন্য যা যা চেয়েছে এসএসসি নো অপশনে গিয়ে সেগুলোকে আপনি যোগ করে দেবেন। নেক্সট ধরুন আপনি 2008-এ এসএসসি এক্সাম দিয়ে জয়েনিং, 2017-তে এইচএম হিসাবে জয়েনিং, তাহলে আপনি কোনটাকে আপলোড করবেন? অবশ্যই যেটা এইচএম হিসাবে জয়েনিং সেটাকে আপনি আপলোড করবেন। ওকে, আবার ধরুন আপনি লিয়েন নিয়েছিলেন, নিতেই পারেন, আপনি লিয়েন নিতেই পারেন। 2008-এ এসএসসি এক্সাম দিয়ে জয়েনিং, 2017-তে এইচএম হিসাবে জয়েনিং বাট লিয়েন। ওকে, এবারে আপনি 1 বছর থাকলেন, আবার ঘুরে গেলেন এটি পোস্টে, আপনি রিটার্ন টু এটি, আপনি এটি পোস্টে ঘুরে গেলেন, লিয়েন ক্লোজ করে বা লিয়েন পিরিয়ডে আপনি ঘুরে গেলেন। অবভিয়াসলি আপনি 2008 এসএসসি জয়েনিং এটাকে আপলোড করবেন। হলো, ওই কষ্টে আরেকবার নিচ্ছি। 2008 আপনি এক্সাম দিয়ে এসএসসি মারফত জয়েনিং, 2017-তে এইচএম হিসাবে জয়েনিং, এবং এইচএম হিসাবে এখনো আছেন। আপনি 2020-তে ট্রান্সফার নিয়েছেন,
অ্যাজ HM, তাহলে আপনি কোনটাকে আপলোড করবেন? ডেফিনেটলি 2017 HM হিসাবে জয়েনিং এর কপিটাই আপলোড করবেন। 2008 SSC এক্সাম দিয়ে জয়েন, 2015 আপনি HM হিসাবে জয়েন। মনে রাখবেন, HM হিসাবে জয়েন করার জন্য আপনার কিন্তু কোনো বোর্ডের রেকমেন্ডেশন লাগেনি। HM জয়েন করার জন্য বোর্ডের কোনো এসএসসির কোনো রেকমেন্ডেশন কিন্তু লাগে না। তাহলে এক্ষেত্রে অবশ্যই 2008 যে কেস মেমো সেটাই আপনার ক্ষেত্রে আপলোড হবে। যদি আপনি আবার এটিতে ঘুরেও যান সেক্ষেত্রেও কিন্তু এটিটাই আপলোড হবে, আলাদা কিছু হবে না। এটা HM এর জন্য কোনো টেনশন নেওয়ার ব্যাপারই নেই, এবং HM এর জন্য আলাদা কোনো কেস কনসিডার করার কোনো ব্যাপারই নেই। আপনি HM কাম TIC হতে পারেন, TICর জন্য কিন্তু কোনো আলাদা কিছু হবে না। TICর জন্য, কারণ TIC যদি অ্যাপ্রুভড হয়, অ্যাপ্রুভ TIC যদি হয়, তার জন্য কোনো আলাদা কিছু বোর্ড আপনার এসএসসির কোনো রেকমেন্ডেশন লাগে না। তাই তার ক্ষেত্রেও তার এটি হিসাবে যেটা সেটাই জমা হবে। ওকে, এবারে হচ্ছে নন টিচিং। দেখুন, যে কোর্টের অর্ডার সেখানে কিন্তু নন টিচিং এর কথা কোথাও উল্লেখ নেই, নন টিচিং এর কথা। কিন্তু আমরা আপলোড করতে গিয়ে নন টিচিং পেয়েছি এবং নন টিচিং আপডেট করা যাচ্ছে। যদি করা যায় করে দেবেন, অসুবিধা কি আছে? ওটারে যেহেতু আছে করে দেবেন। আবার তার জন্য কি আলাদা কখনো বা কি বলবে না বলবে, করা যখন যাচ্ছে ডাটা ডিজিটাইজড করে দিন, কোনো অসুবিধা নেই। ওই একই ঘটনা, নন টিচিং এর জন্য আলাদা কিছু হবে না। সে যেখানে পরীক্ষা দিয়ে লাস্ট এসেছে সেটাই আপলোড হবে। যদি নন টিচিং ট্রান্সফার হয়ে থাকে তার আগেকার যেটা ছিল সেটাই হবে, নন টিচিং এর জন্য আলাদা কিছু নেই। কন্ট্রাকচুয়াল বা এদের কোনো আপডেটের কোনো প্রয়োজন নেই। ওকে, এইবার ধরুন নন টিচিং পরে টিচিং পদে এসেছে। তাহলে প্রথমে ধরুন নন টিচিং ছিল 2008 সালে, সে টিচিং পোস্টে গিয়েছে 2018 সালে। তাহলে আগে ছিল নন টিচিং, পরে হয়েছে টিচিং, এবং থ্রু এসএসসি তার আপলোড হবে 2018 সালের মেমো নাম্বার, বা 16 সালের যদি ধরেন 16 সালের মেমো নাম্বার। 16 পরীক্ষা 18তে জয়েনিং হয়েছে, এরকম হতে পারে। ধরুন টিচারই পাস স্কেলে ছিল 2006, থ্রু এসএসসি অনার্স পিজিতে গিয়েছে 2009, আপলোড হবে অনার্স পিজি 2009। ধরুন অনার্স স্কেলে ছিল 2008 যখন জয়েন করে, তখন পরবর্তীতে বা জয়েনিং এর সময় থেকেই সে পিজি স্কেলে গিয়েছে বা পরবর্তীতে গিয়েছে, এবার যাওয়া যায় আপনারা জানেন। ধরুন 2009, 1 বছর লেগেছে বা অ্যাপ্রুভালটা বেরোতে সময় লেগেছে। এখানে কিন্তু এসএসসির কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু এসএসসির কোনো ব্যাপার নেই। কেন? কারণ সে এমসি রেজলিউশন করেছে, ডিআই অ্যাপ্রুভাল দিয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু এটাই আপলোড হবে। মনে রাখবেন, ডিআই যে পারমিশনটা দেয় ওটা কিন্তু একটা অর্ডার কপি, হায়ার স্কেলের ক্ষেত্রে ওটা কিন্তু কোনো অ্যাপ্রুভাল কপি নয়। দেখবেন ওটা কিন্তু একটা অর্ডার কপি। ওকে, তার জন্য ওখানে কিন্তু আগেরটাই আপলোড হবে। নয় সে আলাদাভাবে পরীক্ষা দেয়নি, আর যদি সে পরীক্ষা দেওয়ার কোনো হিস্ট্রি থাকে সেটা আলাদা ব্যাপার। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা বা কেসগুলো যা আমাদেরকে ধরতে হবে। ট্রান্সফার রিগার্ডিং কোনো কিছু ধরবেন না, বাকি সবকিছু ঠিক আছে। এবার ডকুমেন্ট যা যা জমা দিতে হবে তার তো আমরা লিস্ট দেখেইছি। আমরা যে ডকুমেন্টগুলো জমা দেব এসএসসি কেসগুলির ক্ষেত্রে সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার, এটার 2 কপি আপনি সেলফ অ্যাটেস্টেড করে হেডমাস্টার মশাইকে তুলে দেবেন।
অ্যাপয়েন্টমেন্ট লেটার, এখানে মেন হচ্ছে মেমো নাম্বারটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু থাকতেই হবে, এটাও 2 কপি সেলফ অ্যাটেস্টেড করে তুলে দেবেন। যাদের এমসি আছে তারা এমসি দেবেন, যাদের বোর্ড আছে তারা বোর্ড দেবেন, কোনো সমস্যা নেই। বাট আবারও ওই ডাব্লিউবিএসসি ট্রান্সফার অর্ডার যেটা, ওটা ট্রান্সফার অর্ডার, ওটাকে কেউ অ্যাপয়েন্টমেন্ট ধরবেন না। 3 নম্বর, লাস্ট অ্যাপ্রুভড অ্যাপ্রুভাল, এটা সবার ক্ষেত্রে লাস্ট। এবং আবারও বলছি, এটাকে কিন্তু আপলোডিং এর কোনো জায়গা নেই, এটা আপনারা যে ফাইল দেওয়া অফিসে পাঠাবেন তার সাথে দেবেন। এগুলো সবই 2 কপি সেলফ অ্যাটেস্টেড দিয়ে দেবেন। এবার এর সাথে আপনি যে অফিসে জমা দিচ্ছেন তার অফিসারের তো অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মানে চাই, আমরা কি আর বলবো, চেয়ে নেয়, চেলে দিয়ে দেবেন, আমাদের দিতে তো কোনো প্রবলেম নেই। আর যারা HM নিয়ে এনেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু 2টো অ্যাপ্রুভাল লাগে। HM যারা নিয়ে এনেছিলেন বোথ অ্যাপ্রুভাল, ওটা কিন্তু একই স্কুলের ক্ষেত্রেই 2টো হয়ে থাকে। যারা নট এসএসসি, এমসি দিয়ে যারা এসেছেন, এরকম কেস এখন খুব কমই আছে, অনেকেই রিটায়ার্ড করে দিয়েছেন, তাদের ক্ষেত্রেও 1 নম্বর হচ্ছে ওই যে তখনই দেখালাম, যদি কোর্ট অর্ডার কিছু থেকে থাকে, যদি অ্যাপ্রুভ্যালের কপি থেকে থাকে, প্যানেল অ্যাপ্রুভ্যাল যদি কিছু থেকে থাকে। এবার এই যে প্যানেল অ্যাপ্রুভ্যাল নিয়ে এত কথা হচ্ছে, প্যানেল অ্যাপ্রুভ্যালের কপি কিন্তু ক্যান্ডিডেটের কাছে নাও থাকতে পারে, এটা রাখার দায়িত্ব কিন্তু স্কুলের। আগামীতে আমি একটা ভিডিও আনবো আপনাদের সামনে ভ্যাকান্সি স্টেটমেন্ট নিয়ে, আপনারা, আমি একটা বিশেষ কারণে ভিডিওটা এখন দিচ্ছি না, মানে বানাবো না, এখন বানালে একটা কন্ট্রোভার্সি হতে পারে। একজন মাস্টারমশাইয়ের প্র্যাকটিক্যাল ঘটনার উপরে হবে এই ভ্যাকান্সি স্টেটমেন্টের ভিডিওটা, মুর্শিদাবাদ জেলার। দেখুন, ভ্যাকান্সি স্টেটমেন্ট যারা বিষয়টা জানেন, যাদের আপনাদের রেকমেন্ডেশন এসেছে, দেখবেন রেফারেন্স নম্বর বলে একটা নাম্বার দেওয়া থাকে, ওখানে যে নাম্বারটা দেওয়া আছে ওটা হলো ভ্যাকান্সি স্টেটমেন্টের নাম্বার। সেই নাম্বারটা কোথায় থেকে আসে? ওই মাস্টারমশাই আসার আগে যখন পোস্ট স্যাংশনিং মেমো ক্রিয়েট হয়, যারা কাজটা বোঝেন তারা আমার কথাটা বুঝতে পারবেন, তার এগেনস্টে আমরা ডিআই এর কাছ থেকে যে পারমিশনটা নিই তার উপরে একটা মেমো নাম্বার থাকে। ওই মেমো নাম্বারটা সবসময়তে রেফারেন্স মেমো যেটা ক্যান্ডিডেটের রেকমেন্ডেশনে থাকে তার সাথে মিলতে হয়। এটা মিললেই কিন্তু স্কুল অথরিটি বোঝে নেয় যে ক্যান্ডিডেট জেনুইন, কোনো প্রবলেম নেই। এবং এই ভ্যাকান্সি স্টেটমেন্ট ক্যান্ডিডেটের কাছে নাও থাকতে পারে, ক্যান্ডিডেট বাধ্য নয় এটাকে সেভ রাখতে। তো খুব কম কেসে দেখেছি ভ্যাকান্সি স্টেটমেন্ট পেনশন চালু করতে গিয়ে লাগে। রিসেন্টলি একটা কেসে, এখন কেসটা চলছে সেই জন্য এখন আপলোড করব না। তা আমি একটা আগামীতে লিস্ট দেবো যে হঠাৎ করে কোনো বিপদ পরিবারে আসতে পারে, যে আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য ইন সার্ভিস অবস্থাতে কি কি ডকুমেন্ট বাড়িতে রেখে দেবেন স্কুল থেকে নিয়ে। আপনি হয়তো 3 বার ট্রান্সফার নিয়েছেন, বা এখন এমন অনেক স্কুল হয়েছে যে স্কুলের স্টুডেন্ট প্রায় তলানিতে, যে কোনো সময় হয়তো কিছু ঘটে যেতে পারে। অলরেডি কিছু জুনিয়র হাই হয়ে গেছে যেখানে কোনো স্টুডেন্ট নেই, 3 জন টিচারই ট্রান্সফার নিয়ে নিয়েছেন, একজন গ্রুপ ডি ছিলেন তাকে অন্য স্কুলে শিফট করে দেওয়া হয়েছে। এবার ধরুন আপনি একজন এরকম স্কুলের কর্মরত ছিলেন যে ওখান থেকে ট্রান্সফার নিয়েছে, অন্য স্কুলে গিয়েছেন, যাওয়ার পরে আপনার একটা কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে, এবার পরিবার আপনার পেনশনের জন্য অ্যাপ্লাই করেছে। এইবার পরিবারকে বলছে যে আপনি ওই স্কুলের ভ্যাকান্সি স্টেটমেন্ট নিয়ে আসুন। ততদিনে ওই স্কুলের কাগজ ধরুন অলরেডি কোথায় কি পড়ে আছে নন টিচিং নিজেও জানে না, কি করবেন তখন? আমি এই নিয়ে একটা ভিডিও আগামীতে বানাবো, আগামীতে বলতে এটা জুলাই মাসে বানাবো, তার কারণ আছে নিশ্চয়ই। বহু মানুষের উপকার হবে কি কি ডকুমেন্ট আপনি রাখবেন। যেমন আজকে এসএসসির আগের অনেককে উল্টো পাল্টা কথা শুনতে হচ্ছে, হয়তো আপনাকে শুনতে হবে না, কারণ প্যানেল সত্যি করে তার জন্য ক্যান্ডিডেটের দায় নয়, এটা রাখার কর্তব্য কিন্তু স্কুলের। যদি দিয়ে থাকে স্কুল তাহলে খুব ভালো কথা, যদি না দিয়ে থাকে তাহলে সে কোথায় যাবে। তো নন এসএসসির ক্ষেত্রে ডিআই অ্যাপ্রুভড প্যানেল কপি, অথবা এমসি রেজলিউশন কিছু একটা থাকা উচিত। এবার অনেক জায়গায় বন্যা টন্যা হয়েছে, এও এক ব্যাপার। যদি কোর্ট কেসের কিছু থেকে থাকে, কোর্ট অর্ডার কে কোন ক্যাটাগরিতে আছে এগুলো দিতে হবে।
তো যাই হোক, এবারে মেন জায়গাতে আসি। এবার বন্যায় ভেসে গেছে বলে বললাম না, যেন বলবেন না যেন তাদেরকে সাপোর্ট করছে। কথা কিছু বলাও এখন মানুষের বিপদ হয়ে গেছে, সত্যি কথা বলছি। হেডমাস্টার মশাই ফরওয়ার্ডিং দেবেন, এর সাথে IOSMS এর রিপোর্ট অ্যাটেস্টেড করে ইন্ডিভিজুয়াল টিচার ডকুমেন্ট। ইন্ডিভিজুয়াল টিচার ডকুমেন্ট এইগুলো সাথে করে দেবেন। ওকে, এবার IOSMS থেকে কিন্তু কোনো আহামরি রিপোর্ট জেনারেট হচ্ছে না। এটা যেটা হবে আপনাকে ওইটাকে সেভ করতে হবে। আমি যেমন একটা এখানে দিয়েছি দেখাচ্ছি, এখানে কিন্তু এটা আমার সেভ করা। আমি যখন বানিয়েছি 3 জন টিচারের কোনো একটা স্কুলের, সেখানে এই হচ্ছে তার এরকম একটা কপি জমা দেওয়ার পরে আমি ওটাকে ওই PDF বানিয়ে নিয়েছি। এটাকেই দিতে হবে, ওখান থেকে কোনো কপি জেনারেট হচ্ছে না। যে এরকম এমপ্লয়ি নেম থাকবে, এমপ্লয়ি কোড থাকবে, ডেট অফ ফার্স্ট জয়েনিং, ভেরিফিকেশন স্ট্যাটাস, SSC রেকমেন্ডেশন ডিটেলস। সম্ভবত ভেরিফিকেশনটা যখন হয়ে যাবে তখন এখানে ভিউ অপশনটা চলে আসবে। এখানে যেটা এখন এডিট অপশন আছে, তখন এখানে এটা ভিউ অপশন চলে আসবে। আর একটা ফরওয়ার্ডিং লেটার আপনি আপনার মতো করে সেটা দেবেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা আমি জাস্ট দেখিয়েছি, আপনি এরকম দিতে পারেন। এগুলো কম স্টাফ হলে সবটাই লিখে দেওয়া সম্ভব হয়, সবার ক্ষেত্রে সম্ভব নয়। যে এই কারণে আমি এই টিচার, এই নন টিচিং, গ্রুপ ডি, KIC, নন টিচিং, AT তাদের দিলাম, ও সবগুলো এখানে লিখে দেওয়া সম্ভব হয়েছে, এটা কম স্টাফ বলে। SSC রেকমেন্ডেশন মেমো ডেট, অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেট, রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট উইথ স্কুল ডিটেলস, অবশ্যই ব্র্যাকেটে ডাইস কোডটা রাখবেন। একই নামের একাধিক স্কুল একই জেলাতে থাকে, অ্যাপ্রুভাল মেমো। তো এরকম একটা ফরওয়ার্ডিং, সাথে কি কি দিচ্ছেন সেগুলো নিচে মেনশন করে দেবেন, এগুলো দিয়ে জমা করবেন। তো এই ছিল টোটাল প্রসেস। আর কোনো অসুবিধা হওয়ার সত্যি করে কথা নয়। বাকিটা আপনাদের কোনো প্রশ্ন থাকলে রাখবেন, সেটা আলাদা ব্যাপার, উত্তর দেওয়া যাবে। আর যত তাড়াতাড়ি সম্ভব জমা করে দেবেন। আর আমরা চাইবো ডাটা ডিজিটাইজড হোক, অনলাইন সার্ভিস বুক আসুক, যেন কোনোদিন কোনো পরিবারে কোনো দুর্ঘটনা ঘটলে ক্যান্ডিডেটের যিনি আছেন বাড়িতে থাকবেন, তাদেরকে যেন ডকুমেন্টের জন্য ছুটাছুটি না করতে হয়। ডকুমেন্ট ডিজিটাইজড হোক, ডকুমেন্ট ডিজিটাইজেশন দরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিংবা আপনি যদি রিটায়ার্ড করছেন, রিটায়ার্ডের মুহূর্তে তার আগে হয়তো আপনি 3টে স্কুল চেঞ্জ করেছেন, আপনাকে যেন জবাবদিহি না করতে হয় যে ওই স্কুলের আপনি পোস্ট স্যাংশনিং মেমোটা নিয়ে আসুন, কি ওই স্কুলের ভ্যাকান্সি স্টেটমেন্টটা নিয়ে আসুন, ওই স্কুলের অমুক পিরিয়ডের রেজলিউশনটা নিয়ে আসুন। এগুলো সবকিছু আপনার কাছে থাকার কথা নয়। কাগজ দেখাবো না এটা কখনো বলা যায় না। কাগজ গভর্নমেন্ট যতবার চাইবে দেখাতে হবে, কিন্তু কোনটা দেখাতে হবে? আপনি SSC দিয়েছেন, আপনার কাছে আপনার অ্যাডমিট থাকবে, দেখাবেন, কোনো প্রবলেম নেই, দেখাতে বাধ্য আমি। আমাকে রেকমেন্ডেশন দিয়েছে, রেকমেন্ডেশন লেটার অলওয়েজ দেখাতে বাধ্য। আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল, ইন অরিজিনাল আমি দেখাতে বাধ্য। এবং আমার যাবতীয় ডকুমেন্ট আমি দেখাতে বাধ্য। বাট আমি ওই স্কুলে জয়েনিং এর আগে যিনি চাকরি করতেন তার অ্যাপ্রুভাল আমি দেখাতে বাধ্য নই। কি আমার পোস্টার ভ্যাকান্সি স্টেটমেন্ট সেটা অনেক স্কুলের কাছেও তো হারিয়ে ফেলে, আমি দেখাতে বাধ্য নই। তাই যা যা আমার আমি দেখাতে বাধ্য, আমার পাশের বাড়ির লোকের ডকুমেন্ট আমি দেখাতে বাধ্য নই। তার জন্য ডাটা ডিজিটাইজেশন দরকার। এই ডিজিটাইজেশন থাকলে আপনিও ক্লেম করতে পারবেন যে যখন যখন যেমন যেমন আপনারা চেয়েছেন তখন তখন তেমন তেমন আমি দিয়েছি। তাহলে হ্যারাসমেন্ট কিসের? যে ঘটনাটি আমি বললাম একটা ভ্যাকান্সি স্টেটমেন্ট ইস্যু নিয়ে, এটা আগামীতে একটা ভিডিওতে আসবে, কিন্তু এখনই নয়, 2 মাস দেরি হবে। আমি যে ক্যান্ডিডেট তার সমস্ত সমস্যাটি মেটার পর আমি ভিডিওটি করব, তার আগে নয়। ভালো থাকুন সকলে, ক্লোজ করলাম।